এবার চলে যাব দক্ষিণ কলকাতা ল কলেজে। তদন্তের অগ্রগতি কতটা হচ্ছে, কি তদন্ত হচ্ছে, সমস্ত কিছু চেয়ে পাঠালেন, তলব করলেন বিচারপতি। দেখুন। গত বুধবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ এ নিয়ে জোর তোলপাড় জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। সেখানে সিট তদন্তের অগ্রগতি রিপোর্ট তলব করে আদালত। কেস ডায়েরিও তলব করা হয়। 10 জুলাইয়ের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেয় হাইকোর্ট। শুনানিতে এদিন নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেন, নির্যাতিতার নাম ধাম যেন প্রকাশ করা না হয়, পরিবারকে যেন তদন্তের অগ্রগতি রিপোর্ট দেওয়া হয়। এরপরেই তিনি বলেন, মামলায় যেন নির্যাতিতার পরিবারকে পার্টি করা হয়, শুনানিতে পরিবার যেন বক্তব্য রাখতে পারে। এরপর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্যাতিতার নাম ধাম বা অন্য কোনো মহিলার ইন্টারভিউ নিয়ে যেন বিভ্রান্তি না ছড়ায়। সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণ প্রয়োজন। পুলিশ তদন্তের জন্য সব রকম পদক্ষেপ করেছে। হলফনামা দেখলে আদালত সন্তুষ্ট হবে। এফআইআর হওয়ার 3 ঘন্টার মধ্যে একজন লেডি পুলিশ অফিসার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পুলিশের উপর আমার পূর্ণ আস্থা। লালবাজার যে তদন্ত করছে তাতে পূর্ণ আমার আস্থা আছে। সিট যে গঠন করেছে তাদের যে তদন্ত, তাদের তদন্তের প্রতি আমি খুবই আস্থাশীল। আমি চাই তারা পূর্ণ তদন্ত করে দোষী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিই। আমাদের যা ভিকটিমের সাথে কথা হয়েছে, সিট পুরো কর্পোরেশন করছে ভিকটিমের সাথে। আপাতত সিটের সঙ্গেই ভিকটিমের কথাবার্তা হচ্ছে। মানে কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনে এখন ভরসা রাখছেন? হ্যাঁ, সন্তুষ্ট এখনো কলকাতা পুলিশের। আমরা আলাদা করে কোনো আবেদন করিনি। আজকে যা মামলা ছিল সেখানে আমরা অ্যাপিয়ার করেছি। 10 তারিখ প্রোগ্রেস রিপোর্টের জন্য রেখেছে। আপাতত ভিকটিমদের সঙ্গে সিট সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করছে। 25 জুন সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে জালে 4। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এছাড়াও পুলিশ হেফাজতে জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। ধরা পড়ে কলেজের নিরাপত্তারক্ষীও। এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে সিট। তাদের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আর এই দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটার পর থেকেই বিরোধীরা বারবার বলতে শুরু করে, নির্বাচনই তো নেই কলেজে, ছাত্র নির্বাচন। তাহলে ইউনিয়ন রুম কি হলো? ইউনিয়ন রুম খোলা কেন? আজ হাইকোর্ট নির্দেশ দিল, প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে। জুন কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ। পড়ুয়াকে ইউনিয়ন রুমে নির্যাতন করা হয় বলে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 4। এ নিয়ে জোর তোলপাড়। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল একটি জনস্বার্থ মামলার শুনানি। সেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন, রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে বন্ধ করতে হবে। ইউনিয়ন রুম ব্যবহার করতে হলে প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের থেকে অনুমতি নিতে হবে। ইউনিয়ন খোলার জন্য থাকতে হবে অনুমতিপত্র। এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটি এফিডেভিট দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু তার সত্ত্বেও সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে। তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে। গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে। স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ইউনিয়ন রুম। অভিযোগ, দীর্ঘদিন ছাত্র সংসদের নির্বাচনই হয়নি, অথচ কলেজে ভর্তির সময় ইউনিয়ন ফি নেওয়া হয়, খোলা রাখা থাকে ইউনিয়ন রুম। হাইকোর্টের নির্দেশের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব এসএফআই। হাইকোর্টকে স্বাগত। দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুমগুলো ইউনিয়ন নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই, কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন ফিজ নেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম 3-4টা করে মসজিদ আছে যারা কলেজ চালাচ্ছে। একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ইয়ারের ছাত্র সবাই এদের ভয় তটস্থ। এদেরকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করা উচিত। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত। একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কোথাও, যে আমরা সন্দেহ আছে, কারণ পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার চলছে, তৃণমূল শাসিত যে রাজ্য সরকার চলছে, সেই রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকেই তারা মান্যতা দেয় না।
তাই আগামী দিনে কি অবৈধ যে ইউনিয়ন রুম বা ইউনিয়নের ছেলেপুলেরা থাকে তাদেরকে নিষিদ্ধ করতে পারবে আদৌ রাজ্য সরকার? একটা ইউনিয়ন রুম কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না। একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে। আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয়, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবার আগে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছি আগামী শুনানি 17 জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে। নিউজ 18 বাংলা। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজ নবগ্রাম থানা তলব করেছিল, কিন্তু তিনি নবগ্রাম থানাকে এড়িয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্টে স্বস্তি পেলেন কার্তিক মহারাজ। তদন্ত চলাকালীন কোনো রকম কড়া পদক্ষেপ কার্তিক মহারাজের বিরুদ্ধে নয়, জানালো হাইকোর্ট। কার্তিক মহারাজের ধর্ষণের অভিযোগে তদন্ত চলছে। সেই তদন্ত চলাকালীন মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদক্ষেপ নয়। শুক্রবার ফের মামলার শুনানি। নিজের এলাকাতেই গো ব্যাক শুনতে হলো মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। নিজের এলাকাতেই আজকে তার বলা হচ্ছে অভিযোগ, তার দলেরই লোকজন নিজের এলাকায় বিধায়ককে গো ব্যাক স্লোগান দেন। মন্ত্রীকে লক্ষ্য করে কালো পতাকাও দেখানো হয়। কেন এই বিক্ষোভ? মন্তেশ্বর পঞ্চায়েত প্রধান কি বলছেন শুনুন। আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে, মন্তেশ্বরের মানুষ জবাব দিচ্ছে। আর এই যে বিক্ষোভ, কালো পতাকা, গো ব্যাক স্লোগান, তার জন্য দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগ সিদ্দিকুল্লাহর। আমি বুঝতে পারছি না, এই সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে। এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই। এরা শক্তি পেল কি করে? ওই চোখের উপরে নুন পড়েছে এখন। যারা এসেছে আমি এদের কোনোদিন দেখিনি, না এরা বুথ এজেন্ট, না বুথ কর্মী, না অঞ্চলের কর্মী। নেতারা লেলিয়ে দিয়েছে পয়সা দিয়ে। ওরা আমার নাম জানে ভালো করে। কারণ তোলাবাজি। মন্তেশ্বরের প্রধান বলছেন তার বিরুদ্ধে, যদিও পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতির দাবি বিক্ষোভে দলের কেউ ছিলেন না। আমি তো যতদূর খবর নিলাম তাতে তৃণমূলের নেতৃস্থানীয় কেউ সেখানে ছিল না। সাধারণ মানুষ এই বিক্ষোভটা দেখিয়েছে, কিন্তু কেন এই জনরোষ সেটা জানতে পারিনি। আমরা খবর নিয়ে দেখছি যে যাতে সমস্যাগুলো না থাকে। সাধারণ মানুষের একটা দীর্ঘদিনের দাবি যে 4 বছর উনি এলাকায় ঢুকে কোনো পরিষেবা মানুষকে দেন না। সাধারণ মানুষ বলতেই পারে কাজ না হলে, এটা খবর নিয়ে দেখতে হবে। আর এখানেই থেমেছিল না, মন্তেশ্বরে মন্ত্রী সিদ্দিকুল্লাহর গাড়িও ভাঙা হলো। মালডাঙ্গায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। ক্ষোভ উগড়ে দিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ। ছজনকে 10 জন ছেলে হবে, একজন ছেলে তো তীরে লাঠি নিয়ে আমাকে মারতে চলে আসলো কালো পতাকা নিয়ে। আমার সিকিউরিটি আপেল সে তাকে বললো এখানে কি? সে যদি আমাকে একা পেত হয়তো মেরে ফ্ল্যাট করে দিত। থানার বড়বাবুকে আমার সিকিউরিটি বললো আপনাদেরকে সরান, এখানকার আইসি মন্তেশ্বর থানার। তিনি বললো আমার দায়িত্ব আছে, আপনি এখানে আসবেন না, আমি যা করার করবো। এবং রীতিমতো তাদেরকে সুযোগ করে দিলেন
যে তারা যেন একটা ক্যাবিনেট মিনিস্টারকে কালো পতাকা দেখায়। 100% আহমদ শেখ আছে। আহমদ এখানকার পঞ্চায়েত সমিতির বোধহয় সভাপতি, তারপরে তার ব্যাপারে অসংখ্য ফাইল সব জায়গায় জমা আছে।